আসসালামু আলাইকুম। এই মুহূর্তে যারা আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আ বিডি ক্রিকেট আড্ডার পক্ষ থেকে স্পেশালি সবাইকে আরেকবার অভিনন্দন এবং শুভেচ্ছা। আ গতকালকে আপনারা সবাই দেখেছেন বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজের ম্যাচ ২য় টি-20। এই ম্যাচে বাংলাদেশ খুব ডিপে যেয়ে ক্লোজে যেয়ে ম্যাচটা হেরে গেছে। আ আমি এখানে ২ টা প্লেয়ারের নিয়ে খুব বেশি আলোচনা হচ্ছে, সমালোচনা হচ্ছে। সে ২ টা প্লেয়ার নিয়ে আমি একটু কথা বলব। সে ২ জনটা কে? তাওহিদ হৃদয় এবং জাকের আলী অনিক। ফিনিশিং রোলে জাকের আলী অনিক এবং শামীম হোসেন পাটোয়ারি ২ জনই ব্যর্থ হয়েছেন এবং মিডল ওভারে তাওহিদ হৃদয়ের উপরে টিম ম্যানেজমেন্ট যে আস্থা রেখেছিল, সেই আস্থার প্রতিদান তাওহিদ হৃদয় কিন্তু দিতে পারেন নাই। এইজন্য এই শামীম পাটোয়ারি নিয়ে যতটুক সমালোচনা হচ্ছে তার থেকে বেশি সমালোচনা হচ্ছে জাকের আলী অনিক এবং তাওহিদ হৃদয়কে নিয়ে। দেখেন, জাকের আলী অনিককে খেলানো হইছে কার পরিবর্তে? নুরুল হাসান সোহানের পরিবর্তে। নুরুল হাসান সোহানকে আপনার সেরা 11 থেকে সরিয়ে জাকের আলী অনিককে সুযোগ দেওয়া হয়েছে। অথচ বিসিবি একটাবার তারা কি ডেটা দেখে নাই বা জানেন না? যে লাস্ট ৬ টা ম্যাচে লাস্ট ৬ টা না আরেকটা ম্যাচ যুক্ত হবে ৭ টা ম্যাচ। লাস্ট ৭ টা ম্যাচে উনি শুধু দুবার আউট হয়েছেন। আর ৫ বারই উনি অপরাজিত ছিলেন। আমি এর আগের ভিডিওতে এই কথাটা আবারও বলতেছি। এই কথাটা আমি লাস্ট ভিডিওতে বলছি এবং এই কথাটা আমি আবার রিপ্লে করতেছি। টি-20 যে সিরিজ হলো আফগানিস্তানের সাথে, সেখানে ৩ টা ম্যাচই নুরুল হাসান সোহান অপরাজিত ছিল এবং ২ টা ম্যাচে উনি ২ টা ম্যাচে খেয়াল করে শোনেন, ২ টা ম্যাচে উনি কিন্তু গেম চেঞ্জার অ্যাওয়ার্ড পেয়েছেন। তাহলে আপনি মনে রাখবেন যে টি-20 ফরম্যাটে ফিনিশিং রোলে নুরুল হাসান সোহান কতটা ফর্মে ছিলেন এবং উনার দেখেন ২১ বলে ৩১ রানের ইনিংস, ১৩ বলে ২৩ রানের ইনিংস এবং ৯ বলে ১০ রানের ইনিংস। আফগানিস্তানের সাথে টি-20 ম্যাচে। এই এত ভালো পারফরম্যান্স করার পরও কেন জানি নুরুল হাসান সোহানকে ওই যে একটা কথা আছে না যে আসলে আমি এর আগে ভিডিওতে বলছিলাম, নুরুল হাসান সোহান হচ্ছে কি জানেন? আন্ডাররেটেড। মানে কেউ পাত্তা-টাত্তা দেয় না ভাই। হ্যাঁ? মানে ওনাকে যদি বাদ দেই, মন চাইলে আবার দলে নিলাম, মন চাইলে বাদ দিলাম। মানে তাতে কারো কোনো সমস্যা নেই। নুরুল হাসান সোহানও কিছু বলবে না। নুরুল হাসান সোহানের হয়তোবা ফ্যান ফলোয়ারও এত নাই। তাতে কারো কোনো যায় আসে না। কিন্তু এখানে বিসিবির একটা ভুল সিদ্ধান্ত ছিল। জাকের আলী অনেক লাগাতারভাবে পারফরম্যান্স খারাপ করতেছে। তারপরও এখন এই যে জাকের আলীর দায়টা কি শুধু জাকের আলী অনিকের? টিমের দায় নাই? কোচের দায় নাই? আমি তো মনে করি সবথেকে বড় দায় হচ্ছে কোচের। আমার সাথে আপনারা একমত হতেও পারেন, নাও পারেন। জাকের আলী অনিক তার দুর্বল পয়েন্ট কি? অফসাইডের বল তিনি দুর্বল। অফসাইডের বল টেনে লেগে মারতে যান। অফসাইডের বল অফে উনি শট খেলতে পারেন না। এটা তো ভাই নতুন না। আপনি লাস্ট ৮ থেকে ১০ টা ম্যাচ আপনি ইনিংস দেখেন জাকির আলীর সেম। মানে ওই যে আমরা পরীক্ষার আগে ওই যে আমরা বলতাম না যে সিলেবাস স্যারের কাছে যাইতাম সিলেবাস দেখব, সিলেবাস অনুসারে পড়াশোনা করব। সিলেবাসে আমরা সিলেবাস দেখে পড়াশোনা করে আমরা পরীক্ষা দেব, ভালো রেজাল্ট করব। মানে সিলেবাসটা কি জানেন? মানে জাকির আলীর সিলেবাসটা এখন মনে করেন অপোনেন্ট প্লেয়ার না। বাংলাদেশের বর্তমানে মানে যে যারা ক্রিকেট খেলা দেখে এটলিস্ট ক্রিকেট খেলা বোঝে, সবাই মোটামুটি মুখস্থ। কি মুখস্থ? জাকির আলী অনেক অফসাইডের বল মারতে পারবেন না। টেনে লেগ সাইডে মারতে যাবেন। হয় উনি ক্যাচ আউট হবেন, আর না হলে ওই যে শর্টে ফিল্ডার থাকবে ওই তার হাতে ক্যাচ আউট হয়ে যাবে, নাহলে ওই যে কিপারের হাতে আউট হয়ে যাবে। মানে এটা জাকির আলী অনেকের একটা কমন রোগ হয়ে গেছে। আমার কথা হচ্ছে যে বিসিবিতে এই যে যারা কোচিং প্যানেল আছে, কোচ আছে, তাহলে তারা এই জিনিসগুলো কি দেখতেছে না? যে জাকির আলী অনেক বারবার তার অপোনেন্ট দল তাকে অফসাইডে বল দিয়ে তাকে বারবার আপনার ডিস্টার্ব করতেছে এবং সেই অফসাইডে বলে টেনে লেগে মারতে গিয়ে উনি বারবার আউট হচ্ছেন। এটা কি কোচদের চোখে পড়তেছে না? তার এই সমস্যাটা কে ঠিক করবে? তার এই সমস্যাটা আপনারা যারা কোচ আছেন তারা ঠিক করবেন। আপনার নেটে কি প্র্যাকটিস করবেন না? আপনি তাকে জাকির আলী অনেককে নাকি আলাদাভাবে কাজ করবেন না? যদি আপনি কাজ না করেন তাহলে জাকির আলী অনেক এই সমস্যা আর কতদিন ভুগবে? এই ছেলেটার ক্যারিয়ার তো ভাই আস্তে দিন দিয়ে আপনার ক্যারিয়ারটা আপনারা ধ্বংস করে দিচ্ছেন। ওই ইয়ার মতো, হ্যাঁ, আমাদের যে আগে ছিল নাসির হোসেন, সাব্বির রহমান, তারাও কিন্তু একসময় ভালো ক্রিকেটার ছিলেন। কিন্তু কোনো একটা কারণে, অজানা কারণে তারা কিন্তু আস্তে কিন্তু এই প্লেয়ার গুলোকে কিন্তু হারিয়ে ফেলছে। অতএব ফিনিশিং রোলে কিন্তু আমাদের একটা ঘাটতি আছে। আমাদের এখানে লেট মিডল অর্ডারে ফিনিশারের অভাব আছে। আপনারা জানেন এই জায়গাটায় ভালো ব্যাট করতো আমাদের মাহমুদুল্লাহ রিয়াদ ভাই। তো রিয়াদ ভাই
অবসর যাওয়ার পরে এই জায়গাটার বিশাল একটা ঘাটতি আমরা দেখতেছি নতুন যারা খেলতেছে কেউ পূরণ করতে পারতেছে না। আমার কথা হচ্ছে বিসিবির উচিত জাকের আলী অনিকের এই অফসাইডের যে দুর্বলতা আছে সেগুলো কোচিং এক্সট্রা ভাবে কাজ করে তার এই প্রবলেমটা ঠিক করা। এবার আসেন তাহিদ হৃদয়কে নিয়ে বলি। তাহিদ হৃদয়েরও সেম, উনিও অফসাইডের বল উনি দুর্বলতা আছে। উনার আপনার শর্টের লেগ সাইডে যদি একটা প্লেয়ার সেট করে দেয়, উনি এখান থেকে সিঙ্গেল বের করার জায়গাটা লক করে দেয়। উনি আর সিঙ্গেল নিতে পারেন না। অফসাইডেও সেম, অফসাইডে বল দেয়, উনি মারতে পারেন না। তো এই যে, যে তাওহিদের যে দুর্বলতা, আপনি দুর্বলতা নিয়ে কাজ করবে কে? কোচ কাজ করবে। আমি জানি এই কথাটা হয়তোবা আপনাদের কারো ভালো নাও লাগতে পারে। তাতে আমার কোনো সমস্যা নাই। কিন্তু আমার কথা হচ্ছে একটা প্লেয়ার বারবার, একবার না বারবার যে বলগুলোতে উনি ডিসিজ হচ্ছেন, বারবার যে বলগুলোতে উনি খেলতে পারতেছেন না, সেইগুলো নিয়ে কাজ করবে কে? কোচ কাজ করবে। তাহলে না হলে ভাই কোচদের কাজটা কি? একটা প্লেয়ার অফ ফর্মে যাচ্ছে, বারবার সে একই ভুল করতেছে। এই, এই অফসাইডে বলগুলো সে খেলতে পারতেছে না। কোচের উচিত তাকে নিয়ে জাকের আলী অনিককে এবং আপনার তাহিদ হৃদয়কে নিয়ে কাজ করা উচিত। যাতে তাদের এই প্রবলেম গুলো সলভ করতে পারে। তারা দুজন যদি ফর্মে ফেরে তাহলে আমি মনে করি বাংলাদেশ টিম আরেকটু বেটার ক্রিকেট খেলতে পারবে। আর নুরুল হাসান সোহানকে কেন নেওয়া হয় নাই সেটা আমি জানি না। তবে নুরুল হাসান সোহান ফিনিশিং রোলে অনেক বড় দায়িত্ব পালন করছে। আপনারা দেখেছেন উনি খুব ভালো ফর্মে আছেন। কিন্তু কেন জানি না তাকে কালকে ম্যাচে নেওয়া হয় না। এবং আমি আরেকটা প্লেয়ারের নাম বলে যাই। সেটা হচ্ছে পারভেজ হোসেন ইমন। এই যে ১৫ সদস্যের দল, এই ১৫ সদস্যের দলে সবথেকে ভালো স্ট্রাইক রেট হচ্ছে পারভেজ হোসেন ইমনের। কিন্তু ২ টা ম্যাচ চলে গেল। পারভেজ হোসেন ইমনকে সুযোগ দেওয়া হয় নাই। কেন? আপনারা একটু কমেন্ট করে জানাবেন যে কেন পারভেজ হোসেন ইমনকে সুযোগ দেওয়া হয় নাই? আমি আশা করি ৩য় যে টি-টোয়েন্টি ম্যাচ আছে এখানে পারভেজ হোসেন ইমন এবং নুরুল হাসান সোহান এই ২ জন প্লেয়ারকে সেরা 11 এ আমি দেখতে চাই। এবং শুধু আমি না, যারা ক্রিকেট খেলা বোঝেন, বাংলাদেশের ক্রিকেটকে যারা সাপোর্ট করেন, বাংলাদেশের ক্রিকেটের যারা ফ্যান ফলোয়ার আছেন, প্রত্যেকেই চায় নুরুল হাসান সোহান এবং পারভেজ হোসেন ইমনকে সুযোগ দেওয়া হোক। এখন সেই ২ টা জায়গায় তাদের ২ জনকে যদি সুযোগ দিতে চান, কাকে বাদ দেবেন না দিবেন এটা আপনারা ডেটা এনালাইসিস করে প্রপার একটা সিদ্ধান্ত আপনারা নিবেন। তো সবাই ভালো থাকবেন। ভিডিওটা অনেক বড় হয়ে গেল। আহ তো আমি এই কথা বলেই আমি আমার ভিডিওটি শেষ করতেছি। তো সবাই ভালো থাকবেন। বাংলাদেশ টিমের জন্য দোয়া এবং ভালোবাসা রইলো। ৩য় টি-টোয়েন্টি ম্যাচ আছে। ওই হোয়াইট ওয়াশের লজ্জার হাত থেকে তো আমাদের নিজেকে বাঁচাতে হবে। আশা করি বাংলাদেশ টিম ৩য় যে টি-টোয়েন্টি ম্যাচ আছে এখানে ভালো খেলবে, ভালো একটা জয় আমাদের উপহার দেবে।